আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। তিস্তা বাঁচাতে নদীপাড়ের 11 পয়েন্টে দুদিনের লাগাতার অবস্থান শুরু আজ। উত্তরের 5 জেলায় থাকছে পদযাত্রা, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি। নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর জল কামানের পর কাঁদানে গ্যাস নিক্ষেপ, আহত 50 জনের বেশি ও আটক 11। এবং মার্চে প্রথমবারের মতো শুরু হচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল, সন্দ্বীপে যাতায়াতে যুগান্তকারী পরিবর্তনের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পানির ন্যায্য হিস্যা আদায় ও বিজ্ঞানসম্মতভাবে নদী খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীপাড়ের 11 পয়েন্টে আজ থেকে দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। তিস্তার লালমনিরহাট প্রান্তে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জানতে মেরিনা লাভলির কাছে যাচ্ছি, তিনি লালমনিরহাট রেল সেতু এলাকায় আছেন। লাভলি, পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ থেকে দুদিনের কর্মসূচি যে শুরু হচ্ছে তার বিস্তারিত আমাদের জানান। হাসিব, তিস্তা নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচির ডাক দিয়েছে এবং এই কর্মসূচি 2 দিন ব্যাপী কর্মসূচি, অর্থাৎ রংপুর অঞ্চলের যে 5টি জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে তিস্তা পাড়ের যে মানুষ, সেই মানুষগুলো সহ যারা প্রতিবাদী মানুষ এবং যারা সত্যিকার অর্থেই তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্যা দাবি করছেন, তারা কিন্তু আজ থেকে একত্রিত হয়ে এই আন্দোলনে নেমেছেন। আপনাকে বলে রাখি যে আপনি দেখতেই পাচ্ছেন যে এই তিস্তার চরে অসংখ্য তাঁবু টানানো হয়েছে এবং এই তাঁবুগুলোতে অবস্থান নিয়েছে গত রাত থেকেই আসা সাধারণ মানুষ। এবং এই আন্দোলনকে বলতে পারেন যে একটা উৎসব মুখর আন্দোলন যদি বলি সেটিও ভুল হবে না, কারণ এখানে বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত বাজানো হচ্ছে এবং আশেপাশে আমরা যেটি দেখেছি এখানে খাবার রান্না করা হচ্ছে এবং এখানে অসংখ্য মানুষ এই আন্দোলনে সংহতি জানাতে তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই এলাকায়। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষরা এসে এখানে অংশ নিচ্ছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক, অর্থাৎ বিএনপির যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলন কর্মসূচিতে শুধুমাত্র বিএনপির যে ডজন খানিক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারাই আসবেন না, বিভিন্ন দল মত নির্বিশেষে এবং বিভিন্ন পেশার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। এবং যেটি বলা হচ্ছে যে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় এবং সেই সাথে তিস্তা মহাপরিকল্পনা যেটি বাস্তবায়ন করবার যে একটা জোরালো দাবি হচ্ছে এখান থেকে। এবং বিগত সময় যে সরকারের যে নতজানু যে পররাষ্ট্র নীতি ছিল, সেই নীতিকে তারা বলেছেন যে সেটি খুবই ন্যাক্কারজনক নীতি এবং যার কারণে এই তিস্তা পাড়ের মানুষের প্রকৃত যে আন্দোলন আজকে সেটি বাস্তবায়িত হয়নি। তো হাসিব, এটি ছিল এখন আপাতত সব শেষ অবস্থা। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী অবস্থা জানিয়ে দিব। হাসিব, লাভলি, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই আন্দোলন নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। লালমনিরহাট থেকে সরাসরি জানাচ্ছিলেন মেরিনা লাভলি। শাহবাগ থেকে মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার দাবিতে আন্দোলনরতদের আবারও বাধা দিয়েছে পুলিশ। তাদের সেখান থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও জল কামান ব্যবহার করা হয়। এতে আহত হয় অর্ধশতাধিক। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলার 6531 জনের সুপারিশ বাতিল করে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সচিবালয়ের দিকে যেতে চাইলে আন্দোলনরতদের এভাবেই বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়লে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে, অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশ আমাদের জলকামান করছে, লাঠি চার্জ করছে, আর দেখেন আমাদের যে ভাই ছিল আমাদের সাথে আন্দোলনে, ওদের ধরে নিয়ে গেছে। আজকে আমরা কেন এরকম লাঞ্ছিত? এখনো আসে না নারীর প্রতি সম্মান। আজকে 11টা দিন আমরা লাঠি চার্জ, টিয়ার শেল এভাবে নির্যাতিত হচ্ছে, সে এখনো চুপ করে বসে আছে। গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা নিরাপদ রাখতেই এই অ্যাকশন, বলছে পুলিশ। এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষামন্ত্রীর কাছে আসছে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে। তো সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া, এখানে 144 সবসময় জারি থাকে, আমরা তো ওখানে অ্যালাউ করতে পারি না, আমরা ওখানে ওদেরকে আটকায় দিছে। আগে শাহবাগ জাদুঘরের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ দেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুপারিশ পাওয়া 21 জেলার প্রার্থীরা। এনাউল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। ধ্বংসের দ্বার প্রান্তে থাকা সভ্যতা রক্ষায় সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে শিশুদের পরিবেশ শিক্ষা ও সার্বিক সচেতনতা বৃদ্ধিতে প্রকাশিত হয়েছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদারের চলতি মেলার দ্বিতীয় বই বর্ণিল প্রজাপতি। প্রকৃতি কথা সিরিজের এমন প্রকাশনা পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ অভিযাত্রায় নতুন গতি যোগ করবে বলে মত বিশিষ্টজনদের। রিপোর্ট আরও জানাচ্ছেন আলিম আল রাজি। মার্চ ফেব্রুয়ারিতে জমে ওঠা অমর 21শে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন বই। গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা ইতিহাসের পাশাপাশি সমান্তালে প্রকাশিত হচ্ছে শিশুতোষ বই। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে ভবিষ্যতের নাগরিকদের যথাযথ প্রস্তুত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নিয়মিত প্রকাশনার অংশ হিসাবে প্রকাশিত হয়েছে প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর নতুন বই বর্ণিল প্রজাপতি। শিশুদের কৌতূহল, পর্যবেক্ষণ ও ভালোবাসা কাজে লাগিয়ে প্রকৃতির সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করতে এমন গ্রন্থের উচ্ছ্বাসী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি, আর এটা হয়েছে শুধু আমাদের স্যারের ডিরেকশনে। এই বইটা এত সহজভাবে করা হয়েছে যে একদম ছোট্ট শিশু থেকে সবাই যেন বইটা বুঝতে পারে। আমরা আশা করি বাচ্চারা খুবই খুশি হবে এই বইটি পেয়ে। একটা বাচ্চাদের জন্য যেন এরকমের একটা বই উপহার দেওয়া যায়, চিন্তাটা স্যারের মাথা থেকে আসছে। বাচ্চারাও খুব দুরন্ত, চঞ্চল, প্রজাপতিও খুব চঞ্চল, স্যার দুইটাকে সংমিশ্রণ করে একসাথে নিয়ে আসছেন। বাচ্চাদের থেকে যদি শুরু করা যায় প্রকৃতি শিক্ষাটা, তাহলে বড়দেরও অনেক সময় ভুলটা হয় না। এই মজার ছলেই ছোট থেকে যে শিক্ষাটা সে পাবে সেটা তার সারা জীবনে খুব বেশি কাজে লাগবে। এই বইটি হচ্ছে সেকেন্ড এডিশন প্রকৃতি কথার প্রজাপতি নিয়ে, এবং এর পরেরটি আসবে ডলফিন নিয়ে। এইবারের বইটা একটু ডিফারেন্ট, এটা একটা সিরিজ আকারে যাচ্ছে। আমাদের কাছে ভালো লাগছে, আমরা বিশ্বাস করি যে সবার কাছে ভালো লাগবে। ছোটবেলায় যে প্রথম মঞ্চে উঠে নেচেছিলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তো সেরকম পুরনো দিনে ফিরে গেছি। শিশুদের মনে প্রকৃতি ও প্রাণীর প্রতি মমতা জাগানোর পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই বই ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এটা এক ধরনের শৈল্পিক প্রতিবাদ, নান্দনিক প্রতিবাদ। এটা মানে ছবির মাধ্যমে একটা নতুনভাবে জনগণকে, শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করা যে দেখো তোমারই হাতের কাছে যে প্রজাপতি, সে কত সুন্দর, কত রঙিন, সে কিভাবে আমাদের উদ্ভিদকে রক্ষা করে। প্রজাপতিকে শুধু রক্ষা করবার জন্য না, আমাদের সমস্ত পশু পাখি এবং অন্যদের আমাদের রক্ষা করাটা খুবই জরুরি। অন্যান্যদের দিয়ে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, এটা খুবই খুবই জরুরি। এই বইটা খুবই জরুরি বই। তার কারণ হচ্ছে আমরা যখন দেখছি যে প্রকৃতি আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, তখন এই লেখক প্রকৃতিকে আমাদের কাছে নিয়ে আসছে, শিশুদের কাছে নিয়ে আসছে। শিশুদের জীবন কিন্তু বর্ণিল আরও হয়, রঙিন হয় যখন আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি। প্রজাপতিকে প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ আখ্যায়িত করে বন ও জলাভূমি ধ্বংস রোধ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগে আবশ্যকতা তুলে ধরেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রজাপতি আমাদের চোখের আড়ালে কি ধরনের আমাদের এই পরিবেশ প্রকৃতিকে নানাভাবে ভালো রাখছে, এবং বাচ্চাদের সেই জিনিসটাই এখানে এই বইয়ের অ্যানিমেটেড স্টোরি বুক দিয়ে বলা হয়েছে। নানা ধরনের যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো যে কিভাবে সম্প্রসারিত হচ্ছে এই প্রজাপতির মাধ্যমে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা আমরা যদি বাচ্চাদের একেবারে ছোট থেকে শেখাতে পারি,
যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু বিশাল কিন্তু কন্ট্রিবিউশন আছে আমাদের এই প্রকৃতি পরিবেশের জন্য। সেই বোঝানোর ব্যাপারটা কিন্তু শুরু করতে হবে একেবারে ছোটবেলা। বাচ্চাদের ব্যাপারে একটু সজাগ হওয়া দরকার। বাচ্চারা কিন্তু পারে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য অনেক বেশি আমাদের উদ্বুদ্ধ করতে। বাবাদের মাদের কিন্তু ওরাই বাধ্য করবে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য, যদি আমরা বাচ্চাদের সচেতন করতে পারি। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে 958 নম্বর স্টল প্রকৃতি ও জীবনে মিলবে বর্ণিল প্রজাপতি সহ বিচিত্র সব বই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। আগামী মাস থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। এই সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপে যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাটে আছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চালুর বিষয়ে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ হাসিব। আমি এখন আছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের পাশে, সমুদ্র তীরবর্তী সৈকত বাঁশবাড়িয়া ঘাটে। সন্দ্বীপেই বহু কাঙ্ক্ষিত, বহু কষ্টের যেই ফেরি চলাচল আগামী মাসেই শুরু হচ্ছে। চলতি বছরের মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপের সমুদ্রযাত্রার ফেরি চলাচল। এরই মধ্যে উভয় প্রান্তে পুরোদমে শুরু হয়েছে ফেরি নির্মাণ, ড্রেজিং, জেটি ও নির্মাণ টার্মিনালের কাজ। এতে যাত্রাপথে শত বছরের দুর্ভোগ লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী। নতুন এই সার্ভিস চালু হলে সন্দ্বীপবাসী কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যিক নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছে সেখানকার মানুষ। আমি সন্দ্বীপের একজন সন্দ্বীপের একজন বাসিন্দা আছেন, আমি তার সাথে কথা বলে জানতে চাইব সন্দ্বীপের আগামী মার্চে যে কাজটা শুরু হচ্ছে তার কাজের অগ্রগতি কি। আপনি তো এখানে আছেন, আপনাকে সকাল থেকে এখানে দেখছি। সন্দ্বীপের যে ফেরি চলাচল, সন্দ্বীপ মানুষের যে স্বপ্ন, এই কাজ ফেরি আগামী মার্চের 10 তারিখ শুরু হচ্ছে, তার কাজের অগ্রগতি কি, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি মাঝে মধ্যে এদিকে আসি আর কি, বিশেষ করে সন্দ্বীপের একজন জনগণ অধিবাসী হিসাবে এই কাজটি যখন থেকে শুরু হয় এরপরে মাঝে মাঝে আসি ব্যক্তিগত উদ্যোগে একটু দেখার জন্য। আর এখানে বিভিন্ন সংস্থা কাজ করছে, রোডস অ্যান্ড হাইওয়ে, বাংলাদেশ সেনাবাহিনী, BAWTA, TC, এছাড়া আরও কিছু সংস্থা আছে। তো ওনাদের কাজের মধ্যে যদি কোনো ল্যাকিং দেখা যায় আমার দৃষ্টিতে আর কি, যে হ্যাঁ, তখন আমি হয়তো একটু সাহায্য করার চেষ্টা করি, জানাই সংশ্লিষ্ট দপ্তরে, তো ওনারা ওইভাবে পদক্ষেপ নেয়। আর অনেক ধন্যবাদ এই সরকারকে, বর্তমান সরকারকে, কারণ দেশবাসী সকলেই জানে সন্দ্বীপের নৌ যাতায়াতের দুর্ভোগের কথা। সন্দ্বীপবাসীর আবেদন এই সরকারের কাছে পৌঁছেছে এবং সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। ফেরি সার্ভিস চালু হবে, ফেরি সার্ভিসের কাজ শুরু হয়েছে এবং এটা আশা করি আগামী মার্চ মাসের 10 তারিখে এটা উদ্বোধন হওয়ার কথা আছে। তো এই জন্য বর্তমান সরকারকে আমরা আবার ধন্যবাদ জানাই যে আমাদের নৌ দুর্ভোগের যে ব্যাপারটা আছে সেটা হয়তো মীমাংসিত হতে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আগামী মার্চ মাসের 10 তারিখে সন্দ্বীপের এই ফেরি চালু হলে পর্যটন সহ সন্দ্বীপের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে বলে মনে করছেন সন্দ্বীপের বাসিন্দারা। চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাট থেকে ফেরি চলাচলের শেষ খবর। ধন্যবাদ শাকিল, আপনাকে ধন্যবাদ। জাহিদ হাসান শাকিল সরাসরি জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র। এসব পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে পাকিস্তানের মঙ্গলের স্বার্থে উর্দুর সঙ্গে বাংলাকেও দ্রুত রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন লুথুর রহমান সোহাগ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় নেমে আসে মানব ইতিহাসের এক কালো দিন। মুখের ভাষার অধিকার আদায়ে রাজপথে নেমে আসা মিছিলে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করা হয় রফিক বরকতদের। এর প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। ঢাকার সংবাদপত্রের মতো
পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র ভাষায় সরকারের সমালোচনা করে ভাষা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব সংবাদপত্র ঘটনা তদন্তের দাবি জানায়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে নিহতদের বীর শহীদ আখ্যা দিয়ে করাচির ইভিনিং টাইমস পত্রিকায় বলা হয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সমর্থকরা দেশপ্রেমিক নন এমন অপবাদ দেওয়া অন্যায়। 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের ডন পত্রিকায় ঢাকার মর্মান্তিক ঘটনা শিরোনামে সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়, বাংলা ভাষাকে উর্দুর সমমর্যাদা দিলেও পাকিস্তানের জনগণের তাতে আপত্তি থাকার কথা নয়। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় বাস্তুচ্যুতরা ফিরতে শুরু করেছেন, তবে গাজার উত্তরে ফিলিস্তিনিরা তীব্র পানি সংকটে ভুগছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনকি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে ট্রাম্প কাজ করবেন বলেও জানান তিনি। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা, কিন্তু দাম কমের কারণে হতাশ তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বছরের পর বছর দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার কুমারপুর নোয়াপাড়া বালসখাল। বাঁধ নির্মাণে ব্যবহার হচ্ছে আশপাশের ফসলি জমির মাটি। এতে টপ সয়েল বিনষ্টের পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশও। স্থানীয়দের শঙ্কা, নতুন করে প্রকল্প বাস্তবায়িত হলে চরম হুমকিতে পড়বেন হাজারো মানুষ। সংবাদ শেষ করবে, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তিস্তা বাঁচাতে নদীপাড়ের 11 পয়েন্টে দুদিনের লাগাতার অবস্থান শুরু আজ। উত্তরের 5 জেলায় থাকছে পদযাত্রা, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি। নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর জল কামানের পর কাঁদানে গ্যাস নিক্ষেপ, আহত 50 জনের বেশি ও আটক 11। এবং মার্চে প্রথমবারের মতো শুরু হচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। সন্দ্বীপের যাতায়াতে যুগান্তকারী পরিবর্তনের আশা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।